প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি 3 নেক্সাস মিডিয়াতে। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার মাথা ঘুরবে। আপনার মনে হবে এটা কি ইতিহাস নাকি গাঁজাখুরি থিওরি। সম্প্রতি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান খান বলেছেন যে অলি আহমেদ নাকি স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার ঘোষণা তিনিই দিয়েছিলেন। আমি শুনে প্রথমে ভাবলাম, ভাই, এটা কি ইতিহাস নাকি নেটফ্লিক্সের কোনো সিরিজের স্ক্রিপ্ট বা বাংলাদেশের কোনো কোনো নাটকে বা ড্রামার যে এপিসোড থাকে, কোনো এপিসোডের একটা অংশ হবে এটা। বাংলাদেশের ইতিহাস একটা গুরুতর বিষয়। এখানে স্বাধীনতার ঘোষক মানে কারো ফেসবুকে পোস্ট নয়, এটা কোনো জাতির নিয়ে ছেলে খেলা নয়, এটা একটা জাতির জন্মের ইতিহাস। স্বাধীনতার ঘোষণা নিয়ে বাংলাদেশে বহু বিতর্ক রয়েছে, কিন্তু একটা কথা পরিষ্কার, সেটা হলো 1971 সালে স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব নিয়ে যে ঐতিহাসিক ধারাবাহিকতা আছে, সেটা হঠাৎ করে 2024 সালের পরে এসে নতুন করে আপডেট করে ফেলা যায় না। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে আজকে যা দেখতেছি যে মিথ্যার ব্যাসাতি, নতুন বয়ান এবং মানুষকে নতুন কিছু টোপ দেওয়া এবং মিথ্যাকে সত্য বলে ছালিয়ে দেওয়া এবং মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা, এই জিনিসগুলো আমরা দেখতে পারতাম না যদি বাংলাদেশের 2024 সালের 5ই আগস্টের যে অরাজকতা না হতো। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই অরাজকতা করেছিল, কারণ এই অরাজকতার কারণে আমরা বাংলাদেশের কারা প্রকৃত বন্ধু, কারা প্রকৃত সত্য এবং কারা বাংলাদেশের দেশপ্রেমিক সেটা এখন বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষের হয়েছে বা মানুষ দেখতেছে। প্রিয় দর্শক, আজকে যদি বলা হয় যে অলি আহমদ স্বাধীনতার ঘোষক, তাহলে কালকে হয়তো কেউ বলবে বা গোলাম আজমই স্বাধীনতার ঘোষক, এবং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অথবা আরেকজন এসে বললেন যে আরেকজন জামাতের নেতা এসে বললেন, আমি নিজেই 1971 সালে পাকিস্তানে ইমেল দিয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলাম, সুতরাং আমি স্বাধীনতার ঘোষণা। সেটাও এই বাংলাদেশে সম্ভব, প্রিয় দর্শক। কারণ আজকে তো আর কাউকে চ্যালেঞ্জ করে না, মানুষ যা ইচ্ছে তা বলতে পারে। এখানে আমি স্পষ্ট করে বলি, অলি আহমদ সাহেবের ভূমিকা ছিল 1971 সালে, তার অবদান ছিল, সেটা আমরা অস্বীকার করি না। কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একজন, তিনি তার বেতারের যে ঘোষণা হয়েছিল সেটার সঙ্গে তার ভূমিকা রয়েছিল, তার ইতিহাস আছে, তার ভূমিকা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রিয় দর্শক, তিনি কি স্বাধীনতার মূল ঘোষক ছিলেন? তিনি কি 26শে মার্চ এসে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন? রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ঘোষণার সাথে তার নাম কি জড়িত আছে? কোনো ইতিহাস বা কোনো দলিল কি শফিকুর রহমান সাহেব আমাদেরকে দেখাতে পারবেন? উত্তর হচ্ছে এটা বিতর্কিত নয়, এটা প্রায় ফ্যাক্টেরই বাইরে, কল্পনারও বাইরে যেই কথাটা শফিকুর রহমান সাহেব বললেন। প্রিয় দর্শক, যে দলটি ক্ষমতা আসার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে এবং তার নায়েবে আমির হলেন এই শফিকুর রহমান, এখন আপনারা বুঝতে পারেন যে যেই লোক এই ধরনের বাজে মন্তব্য করতে পারেন এবং এই ধরনের নতুন বয়ান সৃষ্টি করতে পারেন এবং সেই বয়ান মানুষকে বিশ্বাস করতে বাধ্য করা হচ্ছে, তাদের মাধ্যমে এই দেশের কি কল্যাণ হতে পারে। প্রিয় দর্শক, বিষয়টা এমন দাঁড়িয়েছে যে যে কেউ বলে যে আমি ম্যাচে পানি খেয়েছি বা ম্যাচে দৌড়াদৌড়ি করেছি, আমি ম্যান অফ দ্য ম্যাচ, আমি রান করলাম, সেঞ্চুরি করলাম কি করলাম না, বা গোল দিলাম কি দিলাম না, সেটা কোনো ব্যাপার নয়, আমি দলে ছিলাম, আমি খেলেছি, সেই জন্য আমি ম্যান অফ দ্য ম্যাচ। ব্যাপারটা এরকম হয়ে গেল না? প্রিয় দর্শক, এখন আসে আসল জায়গায়। ডক্টর শফিকুর রহমান সাহেব যখন স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলেন, তখন একটা প্রশ্ন ওঠে, সেটা হলো জামাত 1971 সালে কি করেছিল, তাদের কি ভূমিকা ছিল। বাংলাদেশের মানুষ জানে 1971 সালে জামাত পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তারা এই দেশে রাজাকার আল বদর আল শামস বাহিনী গঠন করে 30 লক্ষ মানুষকে যে হত্যা করা হয়েছে, 3 লক্ষ মানুষকে যে মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, তারা তার প্রত্যক্ষ সহযোগী ছিল। আপনারা তখন
জামাতের কি ভূমিকা ছিল, তখনকার আমলের যে সংগ্রাম, জামাতের যে মুখপাত্র, সেই পত্রিকা দেখলে বুঝতে পারবেন তারা কত হাজার মানুষকে হত্যা করেছে। জামাত তখন মুক্তিযুদ্ধকে ফিতনা বলেছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এখন পাকিস্তানি সেনাদের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাহলে প্রশ্ন, ডক্টর শফিকুর রহমান সাহেব কেন বললেন না যে গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক? সেটা ঘোষণা করে দিলে পারতেন। কারণ জামাত বয়ান অনুযায়ী গোলাম আজম তো পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে ইতিহাস লিখতে চেয়েছিলেন। তাদের কাছে স্বাধীনতা মানে ছিল পাকিস্তানের একতা টিকিয়ে রাখা। এখন তারা ইতিহাসের মাইক হাতে নিয়ে আমাদেরকে বলছে, ভাই আমরা তো সবসময় স্বাধীনতার পক্ষে ছিলাম এবং গোলাম আজম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। রাজাঘাট যদি আজকে বলে আমি মুক্তিযুদ্ধে ছিলাম, তাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে এই জাতি কোথায় যাবে? এই জাতির গন্তব্যস্থল কোথায়? দর্শকবৃন্দ, আমরা একটা অদ্ভুত যুগে বাস করতেছি। বিশেষ করে জুলাই আন্দোলন 2024-এর 5ই আগস্টের পরে বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে। সেটা হলো, এদেশে কোনো সত্য নেই, এদেশে মিথ্যাই হলো রাজা, ন্যারেটিভ বা নতুন বয়ান হলো রাজা। আজকে যুগে মিথ্যা ছড়াচ্ছে সময়ের আগে একটা ভিডিও, একটা পোস্ট, একটা বক্তৃতা, আর মানুষ বলবে ও আচ্ছা তাই নাকি, আমরা তো জানতামই না। এটা হচ্ছে গুজবের যুগ, মিথ্যার মার্কেটিংয়ের যুগ। আমরা দেখছি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প কীভাবে মিথ্যাকে সত্য বানিয়ে সারা বিশ্বকে নাচাচ্ছে। ট্রাম্পের স্টাইল ছিল, যত বড় মিথ্যা বলবো মানুষ তত বেশি বিশ্বাস করবে। এখন বাংলাদেশে সেই ফর্মুলায় চালু করেছে বিএনপি এবং জামাত। জামাত আর বিএনপির একটা অংশ ঠিক সেই ট্রাম্পের স্টাইলে রাজনীতি করতেছে। প্রিয় দর্শক, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? সেটা হলো এই যে শফিকুর রহমান সাহেবের জামাত বা তার দল, এদের ইতিহাস এমন কোথাও আছে যে মুক্তিযুদ্ধে নির্মিত নারীদের নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করা হয়েছে, তাদেরকে পতিতালয় বলে ঘোষণা করা হয়েছে। যারা আমাদের বীরঙ্গনা বলে সম্মান দিই, তাদেরকে একসময় কেউ কেউ বলছে পতিতা। এটা জাতির জন্য লজ্জার ইতিহাস। আজ সেই আদর্শের লোকেরা ইতিহাস মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে। তারা আজ বলছে আমরা দেশপ্রেমিক। ও ভাই, দেশপ্রেমিক হলে 1971 সালে পাকিস্তানের পক্ষে ছিল কারা? দর্শকবৃন্দ, আজকে বাংলাদেশে সত্য আর মিথ্যার মধ্যে একটা যে ডিমার্কেশন লাইন থাকা উচিত, সেটা আর নেই। মিথ্যা এখন এত দ্রুত ছড়াচ্ছে, মানুষ সত্য খুঁজতেই ভুলে যাচ্ছে। তাই আমাদের দায়িত্ব ফ্যাক্ট জানা, ইতিহাস জানা, প্রশ্ন করা। কারণ প্রশ্ন না করলে আগামীকাল কেউ বলবে বাংলাদেশে স্বাধীনতা হয়েছে টিকটক লাইভে বা ফেসবুক লাইভে, যদিও তখন টিকটক ছিল না, ফেসবুক ছিল না। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার লাগলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।